কবুল বলো জয়া, কাজী সাহেব অপেক্ষা করছেন দেখছো না? কথাগুলো নরম সুরে বললেও বলা হচ্ছে চিবিয়ে চিবিয়ে। জয়ার হাত কাঁপছে, ভেতরটা শুকিয়ে আসছে। বিয়ে নামক পবিত্র বন্ধনের শুরুটা এত জঘন্যভাবে হবে তা কোনোদিন কল্পনাও করেনি সে। তার মাথাটা সামান্য ঘুরছে। আরাফ চৌধুরী নামের লোকটা তাকে ধরে এনেছে ঘন্টা দুয়েক আগে। মাত্র 10 মিনিট আগে সে জানতে পেরেছে আজ তার বিয়ে। মাথার উপর আকাশ ভেঙে পড়লেও জয়ার কিছুই করার নেই। আরাফ চৌধুরীর ডান হাতটা পকেটে ঢোকানো। জয়া জানে সেখানে একটা ছোট্ট সাইজের রিভলভার আছে। সে কথা না শুনলে তাকে মেরে লোকটা নিজেও আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে রেখেছে। জয়া নিজেকে কোনো মতে সামলে নিয়ে কাপা হাতেই নিজের নাম সই করল। বিয়ে হয়ে গেল তাদের। সই করার পর মালা বদলের জন্য আনা মালা দুটো দুজনের হাতে ধরিয়ে দেওয়া হলো। দুজন সামনাসামনি দাঁড়িয়ে মালা বদল করতে গিয়ে এই প্রথমবার জয়া খেয়াল করলো আরাফ চৌধুরী তার থেকে অনেক লম্বা। 6 ফুটের বেশি না হয়ে যায় না। জয়া নিজেও খাটো নয়। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা নিয়ে সে এতদিন নিজেকে স্ট্যান্ডার্ড হাইটের মনে করত। এখন আরাফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে সে নিজেকে লিলিপুট মনে হচ্ছে। আরাফ তার গলায় মালা পরিয়ে দিয়ে নিজে সোজা হয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। জয়া কয়েকবার চেষ্টা করলো মালাটা ওর গলা দিয়ে পরিয়ে দেবার, কিন্তু সে যতবার মালা পরাতে যায় ততবার যেন আরাফ আরও মাথাটা উঁচু করে ফেলে। অজ্ঞতা বিরক্ত হয়ে সে মালাটা হাতে শক্ত হয়ে মাথা গোছ করে দাঁড়িয়ে পড়ল। আরাফ এবার একটা কাণ্ড করে বসলো। সে 2 হাতে জয়াকে তুলে উঁচু করে ফেলে বলল, এবার পরাও। কোনো লোক জয়ার এত কাছে কোনোদিন আসেনি। জয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ওর মুখটা আরাফের মুখের খুব কাছাকাছি চলে এসেছে। আরাফের চোখে চোখ পড়তে জয়া খেয়াল করলো ওর পদ্ম ফুলের মতো চোখের মণি ঈষৎ নীল। নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফর্সা চওড়া কপালে কয়েকটা কালো চুল এসে পড়েছে। ওর গা থেকে পারফিউমের অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে। জয়ার মনে হলো সে চোখের সামনে কোনো মানুষ নয়, যেন অন্য লোক থেকে আসা অপূর্ব কোনো সৃষ্টকে দেখতে পাচ্ছে। কই এর আগে কোনোদিন কিংবা বিয়ের আগ মুহূর্তেও তো লোকটাকে এত সুন্দর লাগেনি। তবে কি এটা বিয়ের পর তৈরি হওয়া কোনো অদ্ভুত মোহনীয় আবেশ, যার কারণে একটু আগেও যার প্রতি ঘৃণায় শরীর বিষিয়ে যাচ্ছিল তার এত সুন্দর লাগছে? আরাফ তার একটু ভুরু তুলে মৃদু সুরে বলল, কি দেখছো, মালা পরাবে না? জয়া যেন সম্বিত ফিরে পেল। সে মালাটা আরাফের গলায় পরিয়ে দিলে আরাফ তাকে নামিয়ে দিল। আরাফের যেসব বন্ধু বান্ধব এসেছিল সবাই হাততালি দিলে সেই শব্দে জয়া যেন এবার সত্যিকার অর্থে বাস্তবে ফিরে এলো। বিয়ে সেরে জয়াকে নিয়ে গাড়িতে উঠে বসলো আরাফ। বন্ধুদের বিদায় জানিয়ে দিল সেখান থেকে। আরাফ ড্রাইভিং সিটে বসে পাশে বসা জয়ার দিকে চাইল। ম্যাম, সিট বেল্ট বেঁধে নিন, কৌতুক মেশানো সুরে বলে উঠল আরাফ। জয়া কথা না বলে বেল্টটা খুঁজতে শুরু করলো, কিন্তু এত ভারী শাড়ি গয়না পরে বেল্টটা আটকাতে পারল না সে। আরাফ এবার ঝুঁকে এসে সিট বেল্ট আটকে দিল। আবারও ভীষণ কাছে চলে এসেছে লোকটা। নিঃশ্বাস বন্ধ করে রইল জয়া। গাড়ি চলতে শুরু করলো। জয়া চোখ বুজে সিটে হেলান দিল। মনে পড়তে লাগলো আগের কথা। আরাফের সাথে তার দেখা হয়েছিল এক বান্ধবীর বিয়েতে। ওরা সব বান্ধবীরা দল বেঁধে বিয়ে খেতে গিয়েছিল। ভীষণ মজা হচ্ছিল সেখানে। ওরা প্রাণ খুলে হাসছিল, ঘুরছিল, ছবি তুলছিল, দুষ্টুমিও করছিল। বরের জুতো চুরি করে এনে লুকিয়ে রেখেছিল নিজেদের কাছে। আরাফ চৌধুরী ছিল বরের বন্ধু। সেদিন জুতো চুরির ব্যাপারটা নিয়ে বরের বন্ধুদের সাথে ওদের বেশ ঝগড়া হয়ে যায়। তবে আরাফ এসবের মধ্যে ছিল না। সে বরের পাশে চুপচাপ বসেছিল। তার মুগ্ধ দৃষ্টি সর্বক্ষণ পড়েছিল জয়ার দিকে। জয়া ব্যাপারটা বুঝতে পারলেও অত পাত্তা দেয়নি। সেদিন সবাই বলছিল তাকে অসম্ভব সুন্দর লাগছে, আর সুন্দর মেয়েরা এসব দৃষ্টিতে অভ্যস্ত। বিয়ের দিনটা ভালোই গেছে। ঝামেলা শুরু হয়েছে বিয়ের পরের দিন থেকে। আরাফ তার ফোন নাম্বার আর ফেসবুক আইডি জোগাড় করে তাকে ক্রমাগত কল আর মেসেজ দিয়ে জ্বালাতন শুরু করলো। জয়ার কাছে লোকটার হাবভাব একেবারে ভালো লাগলো না। তাই আরাফ যখন তাকে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো তখন জয়া সরাসরি তাকে না করে দিল। আরাফ তারপরও পিড়াপিড়ি করতে থাকলে জয়া বলে দিল সে এনগেজড। সামনের মাসে তার বিয়ে। জয়া তখনও জানতো না এই কথাটার কত বড় মাসুল তাকে দিতে হবে। আরাফ ওর বিয়ের কথা শুনেও বলেছিল সে তার বাড়িতে কথা বলবে, বিয়ে আটকে দেবে। কিন্তু জয়া বলেছিল যার সাথে তার বিয়ে তাকে সে ভীষণ ভালোবাসে, কিছুতেই ছাড়তে পারবে না। আরাফ তারপর একেবারে চুপ হয়ে গেছে। জয়া ভেবেছিল লোকটা বোধহয় দমে গেল, কিন্তু তার ভুল ভেঙেছে আজ দুপুরে। ইউনিভার্সিটি থেকে ফিরছিল সে। বাস থেকে নেমে 5 মিনিট হেঁটে তার বাসা। দুপুরে নির্জন পথ ধরে হাঁটার সময় হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো তার পাশে। কিছু বুঝে ওঠার আগে একটা শক্ত হাত তার কবজি ধরে টেনে তুলে ফেলল গাড়িতে। তারপর মুখ আর হাত বেঁধে ফেলল। গাড়িতে মোট 3 জন ছেলে ছিল, তবে আরাফ বাদে বোধহয় আর কারো তাকে ছোঁয়ার অনুমতি ছিল না।
তাই তার ছটফটানি ঠেকিয়ে হাত মুখ বাঁধা সহজ ছিল না আরাফের জন্য। জয়া একটা কামড়ও দিয়েছিল তার কাঁধে, কিন্তু ঠেকাতে পারেনি। আরাফের তাতে কিছুই হয়নি। হাসি মুখে সে বসেছিল জয়ার পাশে। তখন গাড়ি চালাচ্ছিল আরাফের বন্ধু, আর ওরা দুজন বসেছিল পেছনের সিটে। তখনই আরাফ তাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছিল তার কথা না শুনলে কী পরিণাম হবে। জয়া ভয়ে এতটুকুন হয়ে গিয়েছিল। ওরা গাড়িতে করে সোজা পৌঁছেছিল একটা শপিং মলে। সেখানে আরাফের এক মেয়ে বন্ধু উপস্থিত ছিল। ওদের বিয়ে শপিং করা হয়েছিল। এরপর পুরোটা সময় আরাফ পকেটে হাত দিয়ে রেখেছিল যেখানে রিভলভারটা আছে। চোরের মুখে পড়ে জয়া তার বিয়ের শাড়ি থেকে শুরু করে আরাফের শেরওয়ানি পর্যন্ত পছন্দ করেছিল। এরপর একটা পার্লারে গিয়ে শাড়ি পরে সাজগোজ করে ওর উপস্থিত হয়েছিল কাজী অফিসে। জয়া এতটাই নার্ভাস ছিল যে সে এটাও বুঝতে পারেনি যে আরাফ তাকে সোজা বিয়ে করতে নিয়ে আসবে। সে ঘুরছিল ঘোরগ্রস্তের মতো। এখন আরাফ গাড়ি চালাচ্ছে ঘন্টা 90 কিলোমিটার বেগে। হাইওয়ে ধরে ছুটছে গাড়ি। কোথা যাচ্ছে কে জানে, হয়তো নিয়ে যাবে কোনো পোড়া বাড়িতে, তাকে নিয়ে নতুন খেলায় মেতে উঠবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে, কিংবা নিজের স্বাদ পূরণ হয়ে গেলে খুন করবে। এই যে ম্যাম, আর কতক্ষণ ঘুমাবেন? চলে এসেছি আমরা। চোখ খুলে জয়া দেখলো চারদিকে আধা নেমে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে আকাশে লালচে আবির ছড়িয়ে। কখন ঘুমিয়ে পড়েছিল টেরও পায়নি সে। আরাফ গাড়ি থেকে নেমে ওর পাশে এসে দরজাটা খুলে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো জয়া। একটা বিশাল বাড়ি চোখে পড়ল। সন্ধ্যার আধার মুছে দিতে বাড়ির বাগানে জ্বলে উঠছে সাদা বৈদ্যুতিক বাতি। সেই বাতির আলো সন্ধ্যার লালচে আকাশের মোহনীয়তা ম্লান করতে পারেনি একটুও। তবুও আলোটা বাড়াবাড়ি লাগছে। রাতের বেলা দিনের মতো আলোর কি প্রয়োজন? লনে প্রচুর ফুলের গাছ, এগুলো তাদের রং ছড়িয়ে দিচ্ছে বড় মায়া জড়িয়ে। আরাফ একটা হাত বাড়িয়ে দিল জয়ার দিকে, বলল, এসো জয়া, আরাফ চৌধুরীর প্রাসাদে স্বাগতম। আরাফের হাত ধরে ভেতরে ঢুকল সে। সুদৃশ্য বসার ঘর, মাঝখানে গোল করে সাজানো সোফা সেট, তার মাঝে স্বচ্ছ সেন্টার টেবিলের ওপর একটা কাচের ফুলদানিতে সাজানো তাজা ফুল। ঘরের দেয়াল জুড়ে নানা রকমের পেন্টিং ঝুলছে। একটা দেয়ালের সাথে লাগোয়া বিশাল একুরিয়ামে রং বেরঙের মাছেরা খেলছে। দুটো বড় বড় জানালা দিয়ে বাড়ির লন দেখা যাচ্ছে। একপাশে একটা ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। এমন বাড়ি সিনেমায় দেখেছে জয়া, বাস্তবে এই প্রথম দেখল। ওরা ঢুকতেই কিছু কাজের লোক এগিয়ে এলো। আরাফ তাদের খাবার তৈরি আর তার ঘরটা বাসর ঘরের মতো সাজিয়ে রাখার নির্দেশ দিয়ে রেখেছিল আগেই। তারা জানালো সব ঠিকঠাক আছে। আরাফ তাদের বিদায় করে দিল। জয়াকে নিয়ে সোজা চলে গেল বেডরুমে। বেডরুম দেখে চোখ কপালে উঠল জয়ার। পুরো ঘর লাল গোলাপময় হয়ে আছে, সাথে ছোট ছোট অসংখ্য মোমবাতি জ্বলছে। আরাফ আগে ঢুকলো ভেতরে, একটা হাত বাড়িয়ে দিল জয়ার দিকে। জয়া নিজের হাত দিল না। তার এই ঘরে ঢুকতে ভয় লাগছে। এই লোকটার সাথে রাত কাটাতে হবে ভেবে গা গুলিয়ে আসছে। লোকটাকে সে ঠিকমতো চেনেও না। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল জয়া। আরাফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো জয়া? এতক্ষণ তো ভালোই ছিলে। তবে? জয়া দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। জয়া জয়া সাড়া দিল না। তুমি ঢুকবে না? এবারও কথা বলল না জয়া। আরাফ এবার চিবিয়ে চিবিয়ে বলল, আরাফ চৌধুরী না শুনে অভ্যস্ত নয়। বিয়ে করবে না বলেছিলে, করে ছেড়েছি। আর বাসর করতে পারবো না ভেবেছ? আরাফের শরীরে কী যেন ছিল যে চমকে তাকাতে বাধ্য হলো জয়া। ওকে এখন মানুষ নয়, কোনো হিংস্র জন্তু মনে হচ্ছে। আরাফ এগিয়ে এলো জয়ার দিকে। ওর খুব কাছে এসে দাঁড়ালো। তারপর দুই হাতে কোলে তুলে নিল ওকে। জয়া চিৎকার করতে গিয়েও করতে পারল না। কে যেন গলা চেপে রেখেছে তার। আরাফ ওকে এনে বিছানায় ফেলল। নিজের শেরওয়ানি একটানে খুলে ফেলল সে। তারপর ঝাঁপিয়ে পড়ল জয়ার উপর। ওর গায়ে যেন অসুরের শক্তি ভর করেছে এখন। সেফটি পিন দিয়ে আটকানো শাড়িটা পাগলের মতো টেনে খোলার সময় ছিঁড়ে যেতে থাকলো। গয়নাগুলো খোলার সময় অধৈর্য হয়ে গেল আরাফ। রাগ দেখাতে থাকলো যেন নিজের ওপরেই। কেন এত গয়না কিনতে গেলাম? অসহ্য, এত গয়না মানুষ পরে? উফ! দামি স্বর্ণের গয়নাগুলো খুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো সে। তারপর যখন জয়া শুধু একটা ব্লাউজ আর পেটিকোট পরে জড়সড়ো হয়ে বিছানায় পড়ে আছে, তখন হাসি ফুটলো আরাফের মুখে। ওর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি জানো জয়া, তুমি কত সুন্দর, চাঁদের মতো সুন্দর তুমি। তোমার গায়ে কোনো কলঙ্ক লাগাতে চাই না বলেই বিয়ে করে তবেই তোমার কাছে এসেছি। আমি তোমার স্বামী জয়া, আড়ষ্ট হয়ে থেকো না, উপভোগ করো। আমি যেমন তোমাকে আদর করছি, আমাকেও আদর করো জয়া। জয়া স্বাভাবিক হতে পারল না। তার মনে হতে থাকলো তার উপর যেন কোনো হিংস্র জন্তু ঝাঁপিয়ে পড়ে খুবলে নিচ্ছে সব বোধ, সব প্রাণশক্তি। একসময় সে কাঁদতে শুরু করলো। চোখ বেয়ে গলাতে থাকলো নোনা জল। ওর কান্নার শব্দের জন্য মাঝপথে থেমে গেল সে অসুরিক শক্তি। জয়ের মুখটা দুই হাতে তুলে সে বলল, তুমি কাঁদছো কেন জয়? কষ্ট হচ্ছে তোমার? জয়া ফুপিয়ে কেঁদে উঠল। ওর
কাপা ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো আরাফ। ভীষণ আদুরে কায়দায় চুমু খেল সে। এই প্রথম জয়ার মন ভালো লাগার ছোঁয়া পেল। আরাফের হাত দুটো এখন অনেকটা ধীরস্থির। আদুরে ভঙ্গিতে বিচরণ করছে ওর শরীর জুড়ে। আস্তে আস্তে ভালো লাগা ছড়িয়ে যেতে থাকলো ওর সারা শরীরে। প্রতিটা লোমকূপে শিহরণ বয়ে যেতে থাকলো। এবার সত্যি যেন উপভোগ করতে শুরু করলো জয়া। রাতে জয়া কিছুই খেতে পারল না। সারাদিনের ধকলের পর তুমুল শারীরিক উত্তেজনা তার পক্ষে সহ্য করা সম্ভব হলো না। সে কোনো রকম শরীর ধুয়ে আরাফের আনা পাতলা একটা জামা পরে শুয়ে পড়ল। একটু পরেই তার শরীরে তাপমাত্রা বাড়তে লাগলো। আরাফ তখন কোথায় যেন গেছে। সে যখন ফিরল তখন গভীর রাত। যার ঘুমন্ত মুখটা দেখে মন ভরে গেল তার। কাছে এসে কপালে চুমু খেতে গিয়ে সে আবিষ্কার করলো জয়ের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। প্রচণ্ড জ্বরে কাঁপছে মেয়েটা। একটা পাতলা কম্বল ছিল জয়ের গায়ে। এখন বসন্তকাল, শীত খুব একটা নেই, আবার গরমও পড়ে যায়নি। আরাফ আলমারি থেকে মোটা কম্বল বের করে জড়িয়ে দিল জয়ের গায়ে। একটা রুমাল ভিজিয়ে এনে কপালে রাখলো। ওষুধ খাওয়ানো দরকার ওকে। কিন্তু জয়া দুপুর থেকে কিছুই খায়নি। বিয়ের পর এক কামড় মিষ্টি জোর করে খাইয়ে দিয়েছিল সে, আর কিচ্ছু নয়। আরাফ নিচে চলে গেল। ভাত, কয়েক টুকরো গরুর মাংস আর একটা ডিম নিয়ে এলো প্লেটে করে। জয়াকে কোনো রকমভাবে তুলে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। ভাত মেখে ওর মুখে তুলে দিল আরাফ। বলল, একটু খাও জয়া, নইলে ওষুধ খেতে পারবে না। জয়া মাথা নাড়ল, খেতে পারবে না সে। একটু খাও লক্ষ্মীটি, এক লোকমা। জয়া খাবার মুখে নিল। বিষাদ লাগছে একেবারে। ভেতর থেকে আর্জি আসতে লাগলো মুখ থেকে খাবার ফেলে দেবার। কিন্তু সামনে বসা আরাফের মুখের দিকে চেয়েই বুঝি সে জোর করে গিলে নিল। এভাবে 3 লোকমা খাওয়ার পর সে আরাফের হাত ঠেলে সরিয়ে দিয়ে বলল, আর না প্লিজ, আর না। আরাফ আর জোর করলো না। ওকে প্যারাসিটামল খাইয়ে শুয়ে দিল। তারপর পাশে একটা চেয়ারে বসে ওর মাথায় জলপট্টি দিতে থাকলো। কখন যেন ঘুমিয়ে পড়ল জয়া। ঘুমের মাঝে এলোমেলো স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নের কোনো মাথা মুন্ডু নেই। দেখলো আরাফের হাত ধরে উঁচু পাহাড় থেকে লাফ দিচ্ছে সে। বাতাসে ভাসতে ভীষণ আনন্দ হচ্ছে। আবার পরক্ষণে এসে চলে আসলো একটা নদীর তীরে। একটা নৌকায় দুজন চড়ে ভাসছে জলে। নৌকাটা ফুটো হয়ে জল ঢুকে যাচ্ছে। জয়ার ঘুম ভাঙল ভোরের দিকে। সারা শরীর ঘামে ভিজে গেছে। দুটো কম্বল গায়ে প্রচণ্ড গরম লাগছে। তবে সবচেয়ে অবাক করার ব্যাপারটা হলো আরাফ তার সামনে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর আগ পর্যন্ত ওর মাথায় জলপট্টি দিয়েছে। জয়ার মনে ঠিক সেই মুহূর্তে বোধহয় আরাফের জন্য প্রবল আবেগের জন্ম নিল। আরাফের একটা হাত বিছানার ওপর রাখা ছিল। সে হাতে নিজের হাত ছুঁয়ে জয়ার মনে হলো যেভাবেই হোক না কেন সে একটা নির্ভরতার হাত খুঁজে পেয়েছে। সবার জীবন তো আর একরকম হয় না। তার জীবন না হয় একটু ভিন্ন রকমভাবেই শুরু হলো। জয়ার জ্বর সারতে আরও 3 দিন লাগলো। এই 3 দিন আরাফ সারাক্ষণই তার সাথে থেকে সেবা যত্ন করলো। জয়ার মনে একটু একটু করে ওর জন্য আবেগ বাড়তে শুরু করলো। জ্বরের পুরোপুরি কাটার পর জয়া উপলব্ধি করলো সে পৃথিবী থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। সেই যে সেদিন তাকে তুলে আনা হলো, এরপর থেকে তার পরিচিত কেউ তার খোঁজ জানে না। বাবা মা নিশ্চয়ই চিন্তায় চিন্তায় আধমরা হয়ে গেছেন। তারা কি পুলিশে খবর দিয়েছে? পুলিশ কি তাকে খুঁজছে? তারা কি এখানে আসবে? পুলিশ তাকে খুঁজে বের করে ফেলবে, এটা ভেবে তার কেমন যেন মিশ্র অনুভূতি হতে লাগলো। একবার মুক্তির আনন্দে মনে পরিপূর্ণ হয়ে যায়, আবার পরক্ষণেই আরাফকে ছেড়ে যেতে হবে ভেবে মনটা শীতল হয়ে আসে। এতদিন জ্বর থাকায় আরাফ তার কাছে আসেনি। আর সুস্থ হবার পর রাতে তাকে গোলাপ হাতে আসতে দেখা গেল। আর জয়া আর কোনো বাধা দিল না। অনেকটা নিজ থেকে আরাফকে জড়িয়ে নিল নিজের সাথে। ভালোবাসাবাসি শেষে জয়া প্রশ্নটা তুলল, আমার ফোনটা দেবে? আমার বাবা মা নিশ্চয়ই পাগল হয়ে আছেন চিন্তায়। আরাফ হাসল। তোমার বাবা মা নিশ্চিন্তে আছেন মানে? মানে তারা জানেন তুমি কোথায় আছো। আমি জানিয়েছি, এটাও জানিয়েছি যে তুমি ভালো আছো। কিন্তু তারা তো আমাকে দেখেনি, কথাও হয়নি। যদি পুলিশের কাছে যায়? আরাফ বাঁকা হেসে বলে, যাবে না, নিশ্চিন্তে থাকো সুইটি। এখন আমাকে আরেকটু আদর করো তো। জয়ের মনটা আবারও বিতৃষ্ণ হয়ে উঠল। আরাফ কি তার বাবা মাকেও ভয় দেখিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে? ওদের কথা ভেবে ভেতর থেকে কেমন একটা হাহাকার বেরিয়ে এলো জয়ার। এদিকে আরাফ অপেক্ষা করে আছে। জয়ার আর ইচ্ছে করছে না ওর কাছে যাবার। সে আড়ষ্ট হয়ে রইল। আরাফ নিজে জোর করে টেনে নিল তাকে নিজের দিকে। দ্বিতীয় দফায় জয়া যেন কোনো প্রাণী খুঁজে পেল না। ও শরীরটা নিয়ে সেফ খেলা করে গেল আরাফ। জয়া নিজেকে মৃত কোনো প্রাণী বলে মনে হতে লাগলো। অসহ্য এ অনুভূতির খেলা। তার কি কোনো মানসিক রোগ হয়ে যাচ্ছে? কোন দিকে যাবে বুঝতে পারছে না কেন? দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। জয়া পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে একটা ভিন্ন জগতে বাস করছে। এই জগতে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ি, অনেকগুলো কাজের লোক,
যারা মোটেও কথাবার্তা বলে না। আর আছে আরাফ। আরাফই এখন যেন তার পৃথিবী হয়ে উঠেছে। জয়ের মাঝে অনেকবার তার মোবাইল ফেরত চেয়েছে, কিন্তু আরাফ দেয়নি। এমনকি তার নিজের মোবাইলেও পাসওয়ার্ড দেওয়া। জয়া ওর অগোচরে চেষ্টা করেও সেটা থেকে কোনো কল বা মেসেজ কোথাও পাঠাতে পারেনি। এ বাড়ি থেকে পালাবারও কোনো উপায় নেই। এত উঁচু পাঁচিল পার হওয়া অসম্ভব। বাড়ির গেটে পালা করে দুজন দারোয়ান সারা দিন রাত পাহারা দেয়। বাড়িটা নির্জন জায়গায়। ছাদ থেকে আশেপাশের আর কোনো বাড়ি দেখা যায় না। চারদিকে শুধু গাছপালা। আস্তে আস্তে ওর মা বাবার কথা মনে পড়া কমে গেল। আরাফই একটা আস্ত পৃথিবী হয়ে উঠল। আরাফের প্রতি ভালো লাগাও জয়ের দিন দিন বেড়েই চলল। আরাফ এত সুন্দর দেখতে যে চোখের সামনে এরকম একটা মানুষকে অপছন্দ বা ঘৃণা করা যায় না। ওর একটা চমৎকার জীবনযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে একসাথে বাগানে ব্যায়াম করে। আরাফে ওকে শিখিয়ে দেয়। সেই সময় আশেপাশে কোনো কাজের লোকের চিহ্নও থাকে না, শুধু তারা দুজনেই থাকে। এই সময়টা সবচেয়ে ভালো লাগে জয়ার। ভোরের শান্ত বাতাস ওদের খুনসুটি আর ভালোবাসায় ভরে যায়। এরপর ব্রেকফাস্ট শেষে আরাফ গাড়ি হাঁকিয়ে তার অফিসে চলে যায়। এই সময়টা জয়া কাটার নানা রকম বইপত্র পড়ে, সিনেমা দেখে বা ভিডিও গেমস খেলে। আরাফ তাকে অনেক বই এনে দিয়েছে। তাছাড়া ওর ল্যাপটপে অনেক সিনেমা ডাউনলোড করা আছে। সেই সব করে খেয়ে ঘুমিয়ে দিন কেটে যায়। সন্ধ্যায় আরাফ আসে। তারা আবার একসাথে চমৎকার কিছু সময় কাটায়। আরাফ মানুষ হিসেবে ভীষণ ইন্টারেস্টিং। চমৎকার সব কথাবার্তা বলে। যে কোনো বিষয়ে ওর অগাধ জ্ঞান। ওর কথা মুগ্ধ হয়ে শোনে জয়া। মাসিকের দিনগুলোতে জয়াকে একেবারে বাচ্চাদের মতো যত্ন করে আরাফ। এত যত্ন কোনোদিন নিজের বাড়িতে কল্পনাও করেনি জয়া। নিজেকে এই ক্ষুদ্র রাজ্যের মহারানী বলে মনে হয় তার। যত আদর ভালোবাসি থাকুক না কেন, বন্দি পাখি হয়ে মানুষের জীবন কাটাতে পারে না। মা বাবার জন্য, মুক্ত পৃথিবীর জন্য মনের একটা কোণ সবসময় কাতর হয়ে থাকে। সেটা সে আরাফকে বলেও মাঝে মধ্যেই। ইচ্ছে করেই ভালোবাসাবাসির দুর্বল মুহূর্তে কথাগুলো তোলে সে। অন্য সময় তুললে আরাফ রাগ হয়ে যায়। সেই সময় রাগ করে না, আদর করে বোঝায়। এমনই একদিন এক দুর্বল মুহূর্তে সে আরাফের থেকে কথা আদায় করে ফেলল, তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে সে। এরপরে ছুটির দিনে আরাফ তাকে নিয়ে লং ড্রাইভে বের হলো। কতদিন পর চার দেয়ালের বাইরের পৃথিবী দেখতে পেল জয়া। ভীষণ ভালো লাগলো তার পুরোটা সময়। আরাফ জয়ার খুশি দেখে নিজেও খুশি হয়ে গেল। নিজে থেকে বলল সময় পেলেই তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বে। কিন্তু ওর মা বাবার সাথে দেখা করা বা কথা বলার ব্যাপারে আরাফ যেন নড়চড়ি করতে চায় না। জয়াও এখন আর সেসব কথা তোলে না। জীবনটা সে যেন এভাবেই মেনে নিয়েছে। এক ছুটির দিনে আরাফের বন্ধুরা বেড়াতে এলো। সে যে তার বিয়ের সময় উপস্থিত থাকা দুজন ছেলে, মিহাদ, আদনান, ওদের মেয়ে বন্ধু রিমি। ওদের উপস্থিতিতে বাড়িতে দুপুরের খাবারের আসর বেশ জমে উঠল। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে সোফায় বসে গল্পে মেতে উঠল সবাই। জয়ারও অল্প সময়ের মধ্যেই খাতির হয়ে গেল ওদের সাথে, বিশেষ করে রিমির সাথে। রিমি ওকে জানালো আরাফ নাকি কলেজের হার্টথ্রোব ছিল, হাজারো মেয়ের ক্রাশ, অথচ কাউকেই নাকি পাত্তা দিত না সে। মেয়েরা ধর্ণা দিয়ে পড়ে থাকতো ওর কাছে, ও তাদের দিকে ফিরেও চাইতো না। এমনকি স্বয়ং রিমিও নাকি প্রথম ক্রাশ ছিল আরাফ, পরে পাত্তা না পাওয়ার বন্ধু হয়ে গেছে। এদিকে মিহাদ প্রচণ্ড হাসাতে পারে। ওর কথার ধরন এমন যে এক গ্লাস পানি খাবো বললেও হাসতে হাসতে গড়িয়ে পড়তে হয়। ওর নাকি ইচ্ছে ছিল কমেডিয়ান হবার, কিন্তু ভাগ্যের ফেরে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওরা সন্ধ্যা পর্যন্ত রইল। ওরা বের হলে ওদের সাথে আরাফও বেরিয়ে গেল একটা কাজে। বলে গেল ঘণ্টাখানেক লাগবে ফিরতে। আরাফের আসার সময় হলে জয়া ওর জন্য চা বানিয়ে অপেক্ষা করতে লাগলো। আরাফ এলো প্রায় 2 ঘন্টা পরে। যখন ফিরল তখন সেই মানুষটা আর নেই। এ যেন অন্য মানুষ হয়ে গেছে। চোখ লাল, মুখে রাগের বহিঃপ্রকাশ স্পষ্ট। জয়া মনে করলো নিশ্চয়ই কিছু হয়েছে যার কারণে ও এত রেগে গেছে। কোনো অঘটন ঘটল না তো? সে আরাফের কাছে গিয়ে ওর হাত ধরে নরম সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? আরাফ উত্তরে প্রচণ্ড এক চর কষিয়ে দিল জয়ার গালে। জয়া গাল চেপে টলে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। গালে আঙ্গুলের দাগ বসে গেছে। আরাফের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চিৎকার করে বলল, ওর কথা শুনে এত হাসাহাসি করছিলে কেন? ভালো লেগেছে ওকে? কই, আমার সাথে তো কোনোদিন এভাবে হাসো না। আমাকে ভালো লাগে না বুঝি? কয়েক ঘন্টায় ওকে এত ভালো লেগে গেল? জয়া হতভম্ব হয়ে চেয়ে রইল। আরাফ কী বলছে ও নিজেও জানে কি।
সে কি পাগল হয়ে গেছে, নাকি আগে থেকেই পাগল ছিল? বিয়ের পর জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়া জয়ের মনে আস্তে আস্তে আরাফের জন্য ভালোবাসার পাহাড় জমে গিয়েছিল। এই ভালোবাসার বৈশিষ্ট্যই যেন বিধ্বংসী, ভয়াবহ। আরাফ তার সাথে টুকটাক অন্যায় করলেও সে মেনে নিত। কিন্তু সেই দিন মিহাদের সাথে হাসাহাসি করার জন্য তাকে যে চড়টা মারল, সেটা জয় কোনোভাবেই মেনে নিতে পারল না। সে এত কষ্ট পেল যে কয়েকদিন পর্যন্ত সে কোনো কথা বলতে পারল না, খেতেও পারল না, শুধু কাঁদল। আরাফও তার খোঁজ নেবার প্রয়োজন মনে করল না। সে অন্য ঘরে ঘুমালো। এরপরে শুক্রবার পর্যন্ত এমনই চলল। শুক্রবার ভোরে কপালে কারো মৃদু ছোঁয়ায় ঘুম ভাঙল জয়ের। চেয়ে দেখলো আরাফ তার পাশে শুয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। অভিমানের ঠোঁট উল্টে এলো জয়ের, চোখ ছলছল হয়ে গেল। আরাফ তার অভিমানী ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। সকল অভিমান মুছে দেওয়ার চেষ্টা করলো আদর করে। জয়াও যেন অভিমান ভুলে কাছে টেনে নিল আরাফকে। আবারও কিছুদিন চমৎকার শান্তির জীবন। তবে টুকটাক এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো যাতে জয়া প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেত। আবার আরাফের ব্যবহারে সেই সব ভুলে যাবারও চেষ্টা করত। দিন পার হয়ে যেতে লাগলো। জয়ার কাছে এখন আর সময়ের কোনো হিসেব নেই। যেন পৃথিবী থমকে গেছে একটা জায়গায়। মাস, বছর নাকি যুগ চলে যাচ্ছে তার কোনো খেয়াল থাকছে না। আজকাল তার বাড়ি থেকে বের হতেও ইচ্ছে করে না। আরাফ বাড়িতে না থাকলে সে বারান্দায় চুপচাপ বসে থাকে। কখনো এলো চুলে ছাদে বসে আকাশ দেখে, মাথায় হাজারো কথা ঘোরে, সব আকাশের ছন্ন ছাড়া মেঘের মতো। এমন মেঘ দেখলে মনে হয় এটা শরৎকাল। সে মনে মনে আকাশি রঙা শাড়ি পরে কাশফুল দেখতে যায়। তার সাথে থাকে আরাফ। আরাফ একদিন জানালো সে মাসখানেকের জন্য দেশের বাইরে যাবে। এখানে জয়ার কোনো অসুবিধা হবে না, সে যেন নিজের খেয়াল রাখে। জয়ার আরাফকে একটা জরুরি কথা জানানো ছিল, কিন্তু সেটা বলার মতো সুযোগ বা অবসর পেল না। আরাফ হঠাৎই যেন চলে গেল তাকে রেখে। আরাফ চলে যাবার দুদিন পর হঠাৎ এক বিকেলে মাথা ঘুরে পড়ে গেল জয়া। কাজের লোকেরাই একজন ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে দেখে কিছু টেস্ট করতে বললেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়া নিষেধ বলে টেস্টগুলো করা হলো না জয়ার। তবে ডাক্তার যেটা সন্দেহ করছেন সেটা জানিয়ে দিয়ে গেলেন ওকে। জয়া আগে থেকেই জানতো কথাটা। আরাফ ফিরে এলো মাসখানেক পর। এসে জয়াকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজল। জয়া আরাফের কানে ফিসফিস করে বলল, তুমি বাবা হতে চলেছ। আরাফ যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে গেল। আমি বাবা? মৃদু হেসে সায় দিল জয়া। আরাফ কেমন যেন অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর হন্তদন্ত করে বেরিয়ে গেল। খানিক পরে আরাফ জানতে পারল সে যাবার দুদিন পর একজন ডাক্তার এসে দেখে গেছেন জয়াকে। এটা জানার পর যেন তার অস্থিরতা আরও বেড়ে গেল। সারাদিন সে জয়ার সাথে একটা কথাও বলল না। এতদিন দূরে থাকার পর এমন একটা খবর শুনেও আরাফের কাছে না আসাটা জয়ার মনে নতুন করে আঘাত করল। সে রাত জেগে অনেকক্ষণ আরাফের অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল আরাফের ডাকে। ওর চোখ লাল টকটকে হয়ে আছে, গা থেকে মদের গন্ধ আসছে। সরে গেল জয়া। গা গুলিয়ে আসছে তার শরীর। বমি করার জন্য সে ছুটে গেল বাথরুমে। বমি করে সে হাঁপিয়ে উঠল একেবারে। কোনো রকমে বেসিনের কোণ আঁকড়ে ধরে নিজেকে খাড়া করলো সে। মুখে পানি ছেটালো। বাথরুমের দরজাটা খোলাই ছিল। দরজার দিকে ঘুরতে গিয়ে আরাফের মুখোমুখি হয়ে পড়ল জয়া। লোকটাকে অপ্রকৃতিস্থ লাগছে। ওর হাতে একটা ভাঙা বোতল, চোখে রক্ত তৃষ্ণা। প্রচণ্ড ভয় পেয়ে গেল জয়া। পিছিয়ে যেতে থাকলো ক্রমাগত। একসময় গিয়ে বাধা পেল বাথটাবের গায়ে। আরাফ এগিয়ে আসছে। আবার পেছাতে গিয়ে বাথটাবে পড়ে গেল জয়া। গুটিয়ে জড়সড় হয়ে গেল। আরাফ খুব কাছে চলে এলো তার। বসলো পাশে। চিবিয়ে চিবিয়ে বলল, তুই কি ছিলি বলতো? একটা সিম্পল মিডল ক্লাস মেয়ে। তোকে আমি তুলে এনে এই প্রাসাদের রানী বানিয়েছি। এত ভালোবাসা দিয়েছি যা সারা জীবন সাধনা করলেও পাবি না। বিনিময়ে আমি কি চেয়েছি? সেলফ লয়ালিটি। তোকে আর কেউ দেখবে না, আর কেউ পাবে না, আর কারো ছুঁয়ে দেখার সাহস হবে না। তুই শুধু আমাকে ভালোবাসবি, আর কারো দিকে ফিরেও তাকাবি না। আর তুই কী করলি? আমার বিদেশ যাওয়ার সুযোগে পেট বাঁধিয়ে ফেললি। জয়া প্রচণ্ড বিস্ময়ে আর আতঙ্কে হতবুদ্ধ হয়ে পড়ল। এসব কী বলছে আরাফ? পাগল হয়ে গেছে নাকি সে? আরাফ এরপর অকথ্য ভাষা গালাগালি করতে শুরু করলো। জয়া এমন গালি কোনোদিন শোনেনি। সে কানে হাত চেপে ধরল। আরাফ অপ্রকৃতস্থের মতো হাসতে হাসতে বলল, এখন শুনতে পাচ্ছিস না কেন? যখন অন্য লোকের সাথে শুয়েছিলি তখন মনে পড়েনি এমন দিন আসতে পারে? নিজেকে বেশ্যা মনে হয়নি? তোর মতো মেয়েরা এমনই হয়। তোর আর তোর জারজ বাচ্চার বাঁচার কোনো অধিকার নেই। তোদের আজকে শেষ দিন। আরাফ কাচের বোতলটা উঁচু করে নামিয়ে আনলো জয়ার পেট বরাবর। রক্তে ভেসে যাচ্ছে বাথটাব, যেন রক্তের নদী। আরাফের মাথাটা হেলে পড়ে আছে বাথটাবের ওপরেই। ওর পেছনে একটা ফুলদানি হাতে দাঁড়িয়ে আছে ওদের বাড়িরই এক গৃহকর্মী। কাচের আঘাত জয়ার গায়ে লাগার আগেই মেয়েটা আরাফকে আঘাত করেছে।
আমি বুঝতে পারছি না এত কিছুর পরেও জয়া ওই ছেলেকে ভুলতে পারছে না। দিন রাত শুধু বিড়বিড় করে বলে, তুমি আমাকে ভুল বুঝছো আরাফ, আমি তোমাকেই ভালোবাসি, বাচ্চাটা তোমার। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? প্লিজ বিশ্বাস করো, আমি কারো সাথে কিছু করিনি। জয়ার মা অত্যন্ত উদ্বিগ্ন সুরে কথাগুলো বলেন সাইকিয়াট্রিস্ট মালিহা জাহানকে। মালিহা জাহান জয়াকে দেখছেন। জয়ার মানসিক অবস্থা খুবই খারাপ। সে সারাদিন একটা ঘোরের মধ্যে থাকে। আরাফের সে বাড়িটা থেকে তাকে উদ্ধারের 4 মাস হয়ে গেছে। জয়া এখন প্রায় 6 মাসের গর্ভবতী, অথচ বাচ্চার মা নিজের কোনো খেয়াল নেই। সে ভেতরে ভেতরে যেন এই দুঃখে মরে যাচ্ছে যে আরাফ তাকে অবিশ্বাস করেছে। মালিহা জাহান বললেন, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ওই শয়তানটা ওকে জাদু করে ফেলেছে, নইলে ওর প্রতি এত টান আসবে কেন ওর? মালিহা জাহান মৃদু হেসে বললেন, এটা কোনো জাদুটোনা নয়। এই রোগটার নাম স্টকহোম সিনড্রোম। সুইডেনের স্টকহোমে একবার এক ডাকাত দল ব্যাংক কর্মীদের বন্দি করে রেখেছিল বেশ কিছুদিন। এই সময়ের মধ্যে বন্দীদের সেই ডাকাতদের প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছিল। তাই এই রোগটাকে স্টকহোম সিনড্রোম ডাকা হয়। আরাফের কাছে আটকে থাকা অবস্থায় জয়ারও তার প্রতি সহানুভূতি আর প্রেম তৈরি হয়েছে। জয়া আমাকে কিছু কিছু বলেছে লোকটা তার সাথে কেমন আচরণ করত। সে তাকে ভালোবাসা দেখাতো, আবার একই সাথে মানসিক অত্যাচারও করত। জয়ার মানসিক অবস্থার অবনতি হয়েছে ধীরে ধীরে। এই একটা বছর পুরোটা সময় ও এই মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। ও কি সুস্থ হবে না? মেয়েটাকে না পেয়ে আমাদের যে কি অবস্থা হয়েছিল তা আর না বলি। এখন পেয়েও যদি ওকে সুস্থ করতে না পারি তাহলে আমাদের বেঁচে থাকার অর্থ কি থাকবে বলুন? একদিকে লোকের কথা, একদিকে মেয়ের এই অবস্থা। কি করব বুঝতে পারি না আজকাল। বলতে বলতে চোখ মুছলেন জয়ার মা। মালিহা জাহান সান্ত্বনা সুরে বললেন, জয়া নিশ্চয়ই ভালো হয়ে যাবে, শুধু নিয়মিত ট্রিটমেন্ট দরকার। ও প্রেগনেন্ট বলে ব্যাপারটা আরও জটিল, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি ভেঙে পড়বেন না প্লিজ। এতদিন যেমন শক্ত ছিলেন তেমনই থাকুন। আমরা দুর্যোগ কাটিয়ে উঠব ঠিকই। জয়ার মা জয়ার দিকে চাইলেন। সে পাশেই আছে। তাদের কথাবার্তায় ওর কোনো আগ্রহ নেই। এক দৃষ্টিতে চেয়ে আছে দেয়ালের দিকে। পুরোপুরি সুস্থ হতে জয়ার সময় লাগলো প্রায় 3 বছর। বাচ্চাটাকে প্রথম 1 বছর ও 2 চোখে দেখতে পারত না। মনে করতে বাচ্চাটাই সব নষ্টের মূল। কিন্তু ধীরে ধীরে কাউন্সেলিংয়ের সাথে সাথে ওর মানসিক অবস্থা স্থিতিশীল হতে থাকে। বাচ্চার সাথে বন্ডিং তৈরি হওয়ার সাথে সাথে জয়ার মানসিক অবস্থার দ্রুত উন্নতি হওয়া শুরু করে। বাচ্চাটার যখন 4 বছর বয়স তখন জয়া অতীত ভুলে চমৎকার একজন মা হয়ে উঠেছে। পড়াশোনা শেষ করে সে একটা ছোট চাকরি করতে শুরু করেছে। এক বিকেলে সে মেয়েকে নিয়ে বেরিয়েছিল হাঁটতে। হঠাৎ ফুটপাতে এক মহিলাকে দেখে চমকে উঠল সে। মহিলাও ওকে দেখে চমকালো। তারপর দ্রুত ওড়নায় মুখ ঢেকে সেই জায়গা থেকে চলে গেল। জয়া যেন আবার অতীতের এক তীব্র ধাক্কায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। মেয়ের হাত ধরে টানাটানিতে সম্বিত ফিরল জয়ার। কয়েক সেকেন্ড থমকে থাকার পর বাস্তবে ফিরে এলো সে। নিজের চেষ্টাতেই নিজেকে সামলে নিল। তারপর মেয়ের দিকে চেয়ে মিষ্টি হেসে পথ চলতে শুরু করলো। যে মহিলাকে সে দেখেছে সে আর কেউ নয়, সে গৃহকর্মী যে আরাফকে মেরেছিল। আরাফ সেখানেই মারা যায়। মেয়েটাই পুলিশে ফোন করে পালিয়েছিল সে বাড়ির প্রতিটা কাজের লোক। পুলিশ এসে বাথটাবে অজ্ঞান অবস্থায় জয়াকে আর মৃত অবস্থায় আরাফকে আবিষ্কার করে। জয়ার অনেক দিন চেষ্টা করেও আরাফের ব্যাপারে চিন্তাটা থামাতে পারে না। না আগের মতো ভালোবাসা ওর জন্য এখন নেই, আছে সীমাহীন কৌতূহল। কেন সে ওর সাথে এমন করেছিল? ওর এ ধরনের আচরণের পেছনে রহস্য কী ছিল? কিন্তু সেসব জানার কোনো উপায় নেই। মা বাবাকে জিজ্ঞেস করলে তারা কখনোই আরাফের ব্যাপারে বিন্দু মাত্র তথ্য দেন না। আর সে নিজে তো শুরু থেকেই তিমিরে। তবুও জয়া মাথা খাটাতে লাগলো। যদি ছোট্ট কোনো সূত্র পাওয়া যায় যা দিয়ে আরাফের অতীতের গোপন রহস্যময় দরজা খোলা যাবে। কিন্তু কিছুতেই যেন কিছু মনে পড়ল না। এক রাতে গভীর ঘুমে জয়া একটা চেনা ঘটনার পুনরাবৃত্তি দেখল স্বপ্নে। আরাফের সেই বাড়ির অনেক ঘটনায় সে প্রায়ই স্বপ্নে দেখে। আজকে স্বপ্নটা যেন আরও গভীর, স্পষ্ট, বাস্তবের কাছাকাছি। সে দেখল সোফায় কয়েকজন বসে আছে। সে আরাফের পাশে বসে মিহাদের দিকে তাকিয়ে আছে। মিহাদ খুব মজার একটা গল্প বলছে। গল্পের শুরুটা এমন, আমি প্ল্যাটিনাম কোম্পানি মানে যেটাতে এখন আছি সেখানে চাকরি পাই তখন একটা মজার ঘটনা ঘটেছিল। ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ মেরে রইল জয়া। ব্যাপারটা যে স্বপ্ন ছিল সেটা বুঝতে কিছুক্ষণ লেগে গেল। স্বপ্নটা পুরোপুরি মনে আছে। মিহাদ প্ল্যাটিনাম কোম্পানি। জয়ার এক দূর সম্পর্কের বোনও সেই কোম্পানিতে চাকরি করে। তাই তার মাধ্যমে সেই কোম্পানিতে চাকরিরত মিহাদকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না। মিহাদের ফোন নাম্বারটাও পেয়ে গেল জয়া। কল করে তাকে দেখা করার জন্য অনুরোধ করলো। তবে নিজের পরিচয় গোপন করেই দেখা করতে চাইল।
নির্ধারিত সময় মিহাদের সাথে দেখা হলো জয়ার। একটা পার্কে দেখা করলো তারা। মিহাদকে দেখিয়ে চমকে উঠল জয়া। সমানভাবে মিহাদও চমকালো। সে জয়াকে কোনোভাবে এখানে আশা করেনি। আর জয়ার চমকানোর কারণ মিহাদের চোখ। ওর একটা চোখ পাথরের। মিহাদের প্রথম কথা শুরু করলো। আপনাকে দেখে খুব অবাক হলাম। আমাকে কেন বা কিভাবে খুঁজে বের করেছেন জানি না, তবে আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। শেষবার শুনেছিলাম আপনার মানসিক অবস্থা ভালো নয়। জয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন ভালো আছি, ট্রমা অনেকটা কাটিয়ে উঠেছি। কিন্তু আপনার চোখে কি হয়েছে? আপনার আর আমার দুর্দশার কালপ্রিট একজনই। যেদিন আপনাদের সাথে দেখা করতে সেই বাগানবাড়িতে গিয়েছিলাম সেদিনই কপালে চোখ হারানো লেখা ছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের গাড়ির। আমার চোখে কাজ ঢুকে গিয়েছিল। অ্যাক্সিডেন্ট যে গাড়ির জন্য হয়েছিল সেটা আরাফের ছিল। আমরা জানতাম, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এটা নিয়ে অনেক জলঘোলাও হয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না সেসব। আর আমরা তখন এটা জানতাম না যে সে আপনাকে আটকে রেখেছে। আমরা ভেবেছিলাম আপনি স্বেচ্ছায় সেখানে আছেন। অন্তত আপনার ব্যবহার দেখে সেটাই মনে হয়েছে। আমরা আগে জানলে আপনাকে উদ্ধারের চেষ্টা করতাম। আমি কোন পরিস্থিতিতে ছিলাম সেটা নিজেও ঠিকমতো বুঝতে পারি না। লোকটা আমাকে এক প্রকার জাদু করে রেখেছিল, নিজের পুতুল বানিয়ে রেখেছিল। আমার সাথে যা খুশি তাই করতো। হ্যাঁ, পরে তো সবই জানতে পেরেছিলাম। কিন্তু আপনি হঠাৎ আমাকে খুঁজে বের করে দেখা করতে চাইলেন যে? আমি আরাফের ব্যাকগ্রাউন্ড জানতে চাই। সে কেন আমার সাথে এসব করলো সেটা জানতে চাই। এখন এসব জেনে কি হবে? মাথার ভেতর একগাদা প্রশ্ন নিয়ে বেঁচে থাকা খুব কষ্টকর। আর এটা জানা আমার সেই ঘটনা থেকে পুরোপুরি বের হবার জন্য খুব দরকার। ধোঁয়াশা কেটে গেলেই তো আলো আসবে, তাই না? আপনি বলতে পারেন? না। কেন? কারণ আমি বা কেউ ওর সম্পর্কে কিছুই জানি না। নিজের সম্পর্কে অলমোস্ট কিছুই বলতো না সে। আমরা ওর ইউনিভার্সিটির ফ্রেন্ড। ওর ব্যক্তিগত ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলতো না দেখে একসময় জিজ্ঞেস করাও ছেড়ে দিয়েছিলাম। ওর পরিবারে কে কে আছে সেটাও জানতাম না। ও এখানে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। সে ধনী ছিল এটা বুঝতাম। আর কোনো ব্যাপারে কোনো ধারণা ছিল না, এখনও নেই। তার মানে আমি আপনার কাছেও কোনো সাহায্য পাবো না? কোনো সূত্রও নেই যা দিয়ে ওর অতীত পর্যন্ত যাওয়া যাবে? কিছু অন্তত বলুন। ও কখনো মুখ ফুসকে কিছু বলেনি বা এমন কারোর সাথে পরিচয় হয়নি আপনার যে ওর সম্পর্কে জানতে পারে? আপাতত মনে পড়ছে না। মনে পড়লে অবশ্যই বলবো। অন্য বন্ধুদেরও জিজ্ঞেস করে দেখি যদি কারো মনে পড়ে। আচ্ছা, ধন্যবাদ। মিহাদের সাথে দেখা হবার প্রায় দিন 15 পর মিহাদের কল এলো। সে জানালো এমন একজনকে পাওয়া গেছে যে আরাফের সম্পর্কে জানে। মিহাদের দেয়া ঠিকানায় পৌঁছে যায় এক বৃদ্ধা মহিলা সাক্ষাৎ পেল। মিহাদ জানালো সে আরাফের সেই পুরানো ফ্ল্যাট যেটাতে সে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে থাকতো, সেখানে খোঁজ নিয়ে সেখানকার রেজিস্টার থেকে আরাফের একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়েছে। সেই ঠিকানায় গিয়ে এই বৃদ্ধার দেখা পাওয়া গেছে যে আরাফের পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি, সম্পর্কে ওর ফুপু হয়। মিহাদ বৃদ্ধকে ও সব খুলে বলেছে, জয়ার পরিচয় দিয়েছে। বৃদ্ধা জয়াকে পাশে বসিয়ে অনেক আদর করলেন। তারপর থেমে থেমে অনেক কিছুই বললেন আরাফের অতীত সম্পর্কে, যার সারমর্ম অনেকটা এমন। আরাফ ওর মা বাবার একমাত্র ছেলে ছিল। একমাত্র সন্তান হবার কারণে তার প্রতি আদর যেমন মাত্রাতিরিক্ত ছিল, তেমনই শাসনও ছিল প্রচণ্ড। আরাফের মা কঠোর ধরনের মহিলা ছিলেন। তিনি আরাফকে ছোট ছোট ভুলের জন্য বড় ধরনের শাস্তি দিতেন। কখনো বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেওয়া, কখনো সারাদিন পড়ার চেয়ারে বসিয়ে বেঁধে রাখা, আবার কখনো সারাদিন না খাইয়ে ঘরে বন্ধ করে রাখা। এসব ছিল নিত্যদিনের ব্যাপার। ছেলেটার মনে ভীষণ চাপ পড়ত। ওর মাকে বুঝেও কাজ হতো না। এদিকে আরাফের বাবা ছিলেন ব্যস্ত মানুষ। তার সব মনোযোগ ছিল কাজে। বাড়ি গাড়ি সম্পত্তি করা নেশা হয়ে দাঁড়িয়েছিল। ছেলের ব্যাপারটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্ত্রীর উপর। স্ত্রী পুত্রকে সময় দিতেন খুবই কম। সারাক্ষণ নিজের আলাদাই একটা জগতে থাকতেন। এভাবে চলছিল ওদের জীবন। আরাফের মা ছিলেন প্রচণ্ড সুন্দরী। তার আরাফের প্রতি এমন কঠোর ব্যবহারের কারণ কিছুটা ওর বাবার অবহেলাও ছিল। স্বামীর থেকে মনোযোগ কিংবা ভালোবাসা কিছুই না পাওয়া মহিলা দিন দিন কঠোর হয়ে উঠছিলেন। তবে তার জীবনটা অন্যরকম হয়ে যায় আরাফ যখন ক্লাস 10-এ পড়ে তখন। আরাফকে পড়াতে আসতো এক ছেলে। ইউনিভার্সিটিতে পড়তো ছেলেটা। আরাফের মা তখন এত বড় ছেলের মা হলেও তাকে দেখে বোঝার উপায় ছিল না। খুবই কম বয়সী মনে হতো। কেমন করে সে আরাফের শিক্ষকের প্রতি দুর্বল হয়ে যায়, কেমন করে দুজনের সম্পর্ক তৈরি হয় তা কেউই বুঝতে পারেনি। ফলশ্রুতিতে একদিন আরাফের মা সেই ছেলের হাত ধরে পালিয়ে যায়। আরাফের তখন বড় একটা ধাক্কা লাগে। যে মা তাকে সারা জীবন নীতির পাঠ শিখিয়েছেন, সে মা এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা সে বহুদিন মেনে নিতে পারেনি। শুধু আরাফই নয়, তার বাবাও ভীষণ ভেঙে পড়েন। কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে শুরু করেন। আরাফের তখন আরও বেশি করে মন ভাঙতে থাকে।
বাবা সময় না দিলেও বাবাকে সে বড় ভালোবাসত। মায়ের কারণে বাবার এমন অবস্থা হয়েছে এটা সে মনে প্রাণে বিশ্বাস করত। দিন দিন হিংস্র হয়ে উঠেছিল সে। এরপর একদিন বাবাও মারা গেলেন। আরাফ একা হয়ে গেল। ফুপু তখন তার শ্বশুরবাড়িতে ব্যস্ত। একা আরাফ শহরে চলে গেল। ওর বাবা অনেক টাকা পয়সা রেখে গিয়েছিলেন। একটা ফ্ল্যাট কিনে সে একাই থাকতে শুরু করলো। এরপর ফুপুর সাথে খুব একটা যোগাযোগ সে রাখেনি। তারপর তো ওর জীবনেরই শোচনীয় পরিসমাপ্তি ঘটল। ম্যাম, সবই তো শুনলেন, কিছু বলতে চান? জয়া প্রশ্ন করল। মালিহা জাহান স্মিত সুরে বললেন, মানুষের ব্যবহার আসলে নির্ভর করে সে কেমন পরিবেশ থেকে এসেছে তার ওপর। ভালো পরিবেশ থেকে আসা মানুষ এক ধরনের হয়, আর ভাঙা পরিবার থেকে আসা মানুষ হয় আরেক রকম। আবার এই পরিবারই কারো কারো পুরো পার্সোনালিটি বদলে দিতে পারে, যেমনটা হয়েছে আরাফের ক্ষেত্রে। ওর তোমার সাথে ব্যবহারের পুরোটাই ওর অতীত জীবনের প্রতিফলন ছিল। সে তোমার ছোট ছোট অন্যায় ও প্রচণ্ড রেগে শাস্তি দিত, যেটা ওর মা ওর সাথে করত। ও বিশ্বাসঘাতকতার ভয় পেত, সেই কারণে মিহাদের সাথে সামান্য হেসে কথা বলা বা তার অনুপস্থিতিতে বাড়িতে একটা পুরুষ ডাক্তারের প্রবেশ সে সহজ চোখে দেখতে পারেনি। ভেবেছে তার মায়ের মতো তুমিও স্বামীর অনুপস্থিতির সুযোগে পরকীয়ায় জড়িয়ে যাবে। আর আমাকে জোর করে বিয়ে করার ব্যাপারটা, তুমি তো একটা বাচ্চার মা, বাচ্চার জেদের সাথে নিশ্চয়ই পরিচিত। কখনো কখনো এরা কোনো জিনিসের জন্য জেদ করে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে, আবার জিনিসটা পেয়ে গেলে সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। জি, আমার মেয়েও করে। যেসব বাচ্চা ধনী পরিবারে জন্ম নেয় তাদের জেদ করার প্রবণতা বেশি থাকে, কারণ চাইলে তারা সহজে জিনিসটা পেয়ে যায়। আর যারা অতিরিক্ত আদরে বড় হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা একসময় মারাত্মক হয়ে দাঁড়ায়। এরা বুঝে যায় চাওয়া মাত্র সব পাওয়া যাবে, তাই এরা প্রতিটা জিনিস নিয়ে জেদ করতে শুরু করে। যেহেতু আরাফ তার বাবা মায়ের আদরের সন্তান ছিল আর ধনীও ছিল, তাই তার ছোটবেলা থেকেই তার জেদ বেশি ছিল। তোমার থেকে রিজেক্ট হওয়াটা সে মেনে নিতে পারেনি, বিয়ে করে ছেড়েছে, সেটা যেভাবেই হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো জয়া। অনেক ধন্যবাদ ম্যাম, আমার সব ধোঁয়াশা কেটে গেছে। এখন আর কোনো প্রশ্ন আর কোনো খটকা আমার মনকে পেছনে নিয়ে যেতে পারবে না। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাবার পালা। জয়ার মেয়ে নির্ঝরা ক্লাস 10-এ উঠেছে সদ্য। বাবা আর মায়ের রূপ মিলে অসম্ভব সুন্দর চেহারা হয়েছে তার, আর সেই জন্য জয়া ওকে নিয়ে সবসময় ভয়ে থাকে। চোখে চোখে রাখার চেষ্টা করে। সময়টা ভালো না, কোথা থেকে কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। সে আরাফের ঘটনা শোনার পর থেকে মেয়েকে নিয়ে ভীষণ যত্নশীল হয়ে উঠেছে। ওর মানসিক দিকটার আরও বেশি করে যত্ন নিতে শুরু করেছে। এখন জয়া অনেকটা ওর বন্ধুর মতো। নির্ঝরা মনের সব কথা আগে জয়াকেই বলে। ইদানিং নির্ঝরার খুব বই পড়ার শখ জেগেছে মনে। জয়া খুশি হয়েই ওকে বইপত্র কিনে দেয়, আবার কী পড়ছে সেটা খেয়ালও রাখে। একটা বই নিয়ে নির্ঝরা ভীষণ উত্তেজিত হয়ে কয়েকদিন পড়ল। জয়া খেয়াল করলো বই পড়ার সময় মেয়েটার চোখ মুখ অন্যরকম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে কল্পনায়। তার কিছুদিন পর নির্ঝরা স্কুলে থাকাকালীন সময়ে জয়া নির্ঝরার একটা খাতার কোনায় লেখা দেখতে পেল প্রতীক, এক স্বপ্নের পুরুষের নাম। প্রতীক নামটা চেনা চেনা লাগছিল। কিছুক্ষণ চেষ্টার পর মনে পড়ে গেল জয়ার নির্ঝরা যে বইটা পড়ছিল সেটা চরিত্র প্রতীক। নির্ঝরা স্কুলে থাকতে থাকতেই সেদিন পুরো বইটা পড়ে শেষ করলো জয়া। বইয়ের কাহিনীর সাথে জয়ার নিজের কাহিনী যেন অনেকটাই মিলে গেছে। তবে বইতে সেই টক্সিক এবিসির ছেলেটাকে প্রচণ্ড রকমের রোমান্টিক হিরো হিসেবে দেখানো হয়েছে, এমনকি শেষে হ্যাপি এন্ডিংও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে তো এমন মানুষগুলোর সাথে হ্যাপি এন্ডিং হয় না। নির্ঝরার কি তবে এমন মানুষকে স্বপ্নের পুরুষ বলে মনে হচ্ছে? অবশ্য মনে হওয়াটা অস্বাভাবিক না। গল্পের চরিত্রটাকে এত বেশি আকর্ষণীয় আর সুপুরুষ আকারে উপস্থাপন করা হয়েছে যে যে কারোই মনে হতে পারে এরকমই তো চাই। জয়া নিজের জীবন দিয়ে জানে এসব শুধু গল্প উপন্যাসেই ভালো লাগে, বাস্তবে না। আর এই স্বপ্নের জগৎ বাস্তবটাকেই বরং ধোঁয়াশা বানিয়ে দেয়, একটা কাল্পনিক জগৎ তৈরি করে দেয় পাঠকের মনে। আর বাস্তবতা যখন এই কাল্পনিক জগতে এসে ধাক্কা দেয় তখন ভেঙে চুরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জয়া ভেবেছিল তার অতীতের ঘটনা নির্ঝরাকে বলবে ওর বয়স 18 হবার পর, কিন্তু এখন মনে হচ্ছে মেয়ে বড় হয়ে গেছে। এখনই উপযুক্ত সময় বাস্তবতার সাথে ওর পরিচয় করিয়ে দেবার।